এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন সন্ধ্যে 7টা মানেই এক্সপ্রেস অনলাইনের সময়। আপনাদের সঙ্গে কথা বলবো, আমাদের জেলার সাংবাদিক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো এবং অবশ্যই একটা যে কোনো জ্বলন্ত ইস্যু নিয়ে আমরা এখানে আলোচনা করব। এখন ইস্যুটা এটাই যে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী বহুদিন আগেই বলেছিলেন যে সমস্ত সরকারি জমি জবরদখল করে যারা রয়েছে তাদের উচ্ছেদ করতে হবে। প্রশাসনিক কিছু ঢিলেমো রয়েছে, সেই ঢিলেমোকে কাটিয়ে উঠে এই সরকারি জমি যারা জবরদখল করে আছে তাদের তুলে দিতে হবে। কারণ এক্ষেত্রে কি হচ্ছে, সরকারি জমি জবরদখল করার ফলে যে উন্নয়নের পদক্ষেপগুলো সরকারের নেওয়ার কথা সেগুলো নিতে পারছে না। এই মুখ্যমন্ত্রীর ধমকের পর প্রশাসন একটু নড়ে চড়েও বসেছিল, কিন্তু তারপর দেখা যায় কি আস্তে আস্তে আবার যেরকম মানে একটা থিতু হতে থাকে সেরকম একটা থিতু হয়ে গেছে এখনকার পরিস্থিতি মতন, এবং একটা প্রশাসনিক ঢিলেমি আবারও দেখা গেছে। এরকম একটি পরিস্থিতিতে, রাজ্যের এরকম একটি পরিস্থিতির মধ্যে দুর্গাপুরেও কিন্তু এখন এই উচ্ছেদ, বনাম পুনর্বাসন, কারখানা হবে, শিল্প হবে না, সেখানে যারা অধিগ্রহণ করে রয়েছেন এতদিন পর্যন্ত তাদের উচ্ছেদ করা হবে না, তাদের কোন জায়গায় পুনর্বাসন দেওয়া হবে, এই সমস্ত বিষয়টা নিয়ে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো সুতরাং আমরা প্রত্যেকটি জেলার সঙ্গেই এই উচ্ছেদের বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু যেহেতু এই দুর্গাপুরের বিষয়টি আমাদের এখানে বেশ একটি জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটা আমাদের মুখ্য একটি আলোচনার বিষয়বস্তু করে আমরা সারা রাজ্যের জেলায় যে সমস্ত সাংবাদিকরা রয়েছেন এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়টা হচ্ছে এই দুর্গাপুরের যে ডিডিপিএস সুপার ক্রিটিক্যাল ইউনিট, যেটা 800 মেগাওয়াটের, সেই 800 মেগাওয়াটের একটি কারখানা প্লান্ট একটি তৈরি হতে চলেছে। এখন এই প্ল্যান্টটা যেখানে তৈরি হবে, আমরা এর আগেও একটি অনলাইনে অনুষ্ঠান করেছিলাম, আমরা সেখানে দেখিয়েছিলাম যে এখানে যে প্ল্যান্টটা হবে, সেই প্ল্যান্ট যেখানে হবে সেই জায়গায় দীর্ঘদিন ধরে প্রায় 40-50 বছর ধরে সেখানে বেশ কিছু মানুষ বসবাস করছে। এখন এই যে একটা বস্তি গড়ে উঠেছে, তার চারপাশে আবার বেশ কিছু গ্রাম রয়েছে। সেই গ্রামের মানুষরা, 5-6টা গ্রামের মানুষ, তারা চাইছেন যে এখানে কারখানা হোক, শিল্প হোক, তাহলে তাদের রুজি রুটির একটা সংস্থান হবে, চারপাশের আর্থিক পরিবেশটা একটু ভালো হবে। এখন এটা নিয়েই দ্বন্দ্ব, কিন্তু যারা ওখানে এতদিন ধরে বসে রয়েছেন বা সেখানে যারা বসবাস করছেন তারা বলছেন যে কারখানা হয় হোক, কিন্তু আমাদের পুনর্বাসন দিয়ে হোক। এবার ডিভিসি কর্তৃপক্ষ তারা বলছেন যে তাদের আওতার মধ্যে এই পুনর্বাসন দেওয়ার কোনো ব্যবস্থা নেই। গ্রামবাসীরা চাইছেন কারখানা হোক, এরা বহিরাগত। এই সমস্ত বিষয় নিয়ে দিনের পর দিন একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। আমরা এর আগে ওই যেখানে ওই যারা ওখানে বসবাস করছেন এতদিন ধরে জমি দখল করে, তাদের যে প্রতিনিধি অরিন্দম নায়কের সঙ্গে এখানে বসে অনলাইনে কথাবার্তা বলেছিলাম। এখন আমাদের তো সব দিকটাই দেখতে হবে।
যে কোন দিকটা ঠিক কোন দিকটা বেঠিক সেটাও আমাদের দেখার দরকার নেই, কিন্তু পরিস্থিতিটা কি সেটা আপনাদের সামনে তুলে আনার জন্য আমরা আজকে মলয় মণ্ডলকে এখানে অতিথি হিসেবে নিয়ে এসেছি। তার পরিচয়টা কি? তার পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন, এই যে বললাম 5টা গ্রাম রয়েছে, সেই গ্রামের আবার একটা সমন্বয় কমিটি তৈরি হয়েছে। সেই সমন্বয় কমিটিরই সদস্য হচ্ছেন মলয় মণ্ডল। মলয়দা, আপনাকে নমস্কার জানাই আজকের এক্সপ্রেস অনলাইনে। তো মলয়দার সঙ্গে আমি একটুখানি বিষয়টা নিয়ে আলোচনা করব এবং তারপরে আমরা এই উচ্ছেদ পুনর্বাসন এই সমস্ত নিয়ে জেলায় জেলায় যে সমস্ত আমাদের সাংবাদিকরা রয়েছে তাদের সঙ্গেও কথা বলবো। প্রথমে আমরা আসি যে এই যে ধরুন এখানে যে কিছু মানুষ বসবাস করছে, এই ঘটনাটা তো আপনারা তো ওই গ্রামেও তো অনেক দিন ধরে বসবাস করছেন, আপনারা এখানকারই স্থানীয় বাসিন্দা। এখন ঘটনাটা কি? এরা কি সত্যি সত্যি 50-60 বছর ধরে এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছে? প্রথম প্রশ্ন আমার এটা। আচ্ছা, ওরা কেন আপনারা বলছেন বহিরাগত? হ্যাঁ, আমরা বলছি, ওরা বলছে যে আমরা 50-60 বছর ধরে এখানে বসবাস করছি। কিন্তু আপনাকে প্রথমেই জানতে হবে ওরা এখানে বসবাস করার কারণটা কি বা উদ্দেশ্যটা কি। ওরা যে এখানে বসবাস করছে বাইরের থেকে এসেছে, হয়তো 30-40 বছর ধরে বসবাস করছে, কিন্তু মেনলি জানতে হবে ওরা এখানে বসবাস করছে ডিটিপিএস প্ল্যান্টকে কেন্দ্র করেই কিন্তু বসবাস করছে। ডিটিপিএস প্ল্যান্ট যখন জমি অধিগ্রহণ করেছিল তখন তাদের যতটুকু জমি দরকার ছিল সেই জমিটা কিন্তু ওরা ব্যবহার করেছিল ডিটিপিএস কর্তৃপক্ষ বা ডিবিসি কর্তৃপক্ষ। যে জমিটা ফাঁকা ছিল সেই জমিটা বস্তিবাসীরা বাইরের থেকে বিভিন্ন জায়গা থেকে এসে সেখানে বসবাস শুরু করে। এরপরে এখন আপনাকে জানতে হবে এটা কিন্তু কোনো জমি অধিগ্রহণ হচ্ছে না, ডিটিপিএস কর্তৃপক্ষ নতুন করে কোনো জমি অধিগ্রহণ করছে না। তারা যে তাদের নিজেদের জমি যারা অবৈধভাবে দখল করে রেখেছিল সেই দখলদার মুক্ত করতে চলেছে। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে জমি অধিগ্রহণ আমি যখন করছি না, আমি আমার জমি ফিরিয়ে নিচ্ছি, তাহলে আমি কেন তাদেরকে পুনর্বাসন দেব? স্বাভাবিক প্রশ্ন। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। মনে করুন আমি হাওড়া থেকে দিল্লি যাব, আমি ট্রেনের টিকিট করেছি দুর্গাপুর থেকে। ট্রেনটা যখন হাওড়া স্টেশন থেকে ছাড়বে, জেনারেলি ওখানে যদি কেউ উঠে থাকে সেই সময় যার টিকিট কনফার্ম হয়নি সে কিন্তু আমার সিটে বসে আসতে পারে, যেহেতু সিটটা ফাঁকা আছে। দুর্গাপুরে আমি যখনই আসব তখন কিন্তু তাকে হয় আমাকে সিটটা ছেড়ে দিতে হবে, আমি কিন্তু আমার নিজের সিটটা যেহেতু আমার রিজার্ভেশন আছে আমি সিটটাই বসে যাব। সে কিন্তু তখন রেলকে বা টিটিকে দাবি করতে পারে না যে আমি দুর্গাপুর অবধি আমি এসেছি, এই সিটটা আমাকে কনফার্ম, আমাকে অন্য কোথাও বসতে দেওয়ার একটা অনুমতি দেওয়া হোক। এটা কিন্তু হতে পারে না। সেম অ্যাজ আমরা যদি ঘটনাচক্রে দেখি সেম জিনিস, ডিটিপিএস কর্তৃপক্ষের এতদিন জমিটা দরকার ছিল না, আজকে ডিটিপিএস কর্তৃপক্ষ জমিটা দরকার আছে, কারখানা সম্প্রসারণ হচ্ছে, সেই কারখানা সম্প্রসারণের জন্য নতুন কারখানা সম্প্রসারণ নতুন কারখানা হচ্ছে, সেই জন্য তাদেরকে সরে যেতে চাইছে। এর মধ্যে দ্বিধা দ্বন্দ্ব মতানৈক্য কিছু থাকতে পারে না, আমার জমি আমি ফিরিয়ে নিচ্ছি। এবার পুনর্বাসনের জায়গাটা এখানে আসছে না ম্যাডাম, কোনো মতে আসবে না পুনর্বাসন। আমরা বিভিন্নভাবে ওরা গেছিল, কাউন্সিলরের কাছেও গেছিল, আমাদের কাউন্সিলর 2 কাউন্সিলর তাদের কাছে, তারাও আন্তরিকভাবে ডিবিসি ম্যানেজমেন্টের সাথে চেষ্টা করেছিল। ডিবিসি ম্যানেজারের পরিষ্কার কথা, আমার জমি আমি ফিরিয়ে নিচ্ছি, আমাদের পুনর্বাসন দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। তখন ওদেরকে ওখানে থাকতে দিল কেন এতগুলো বছর? ওই ফাঁকা ছিল, বসেছিল। আমি আপনাকে বললাম দুর্গাপুর অবধি আমি এসেছি, দুর্গাপুর অবধি ট্রেনের সিটটা ফাঁকা ছিল, কেউ বসে গেছে, রেল কর্তৃপক্ষ দেখছে, এখনও তো রিজার্ভেশন যার নামে রিজার্ভেশন সে এখনও আসেনি, বসে গেছে, পরে দুর্গাপুর এলে তো ছেড়ে দিতেই হবে। আমি তো আপনাকে প্রথমেই বলেছি সেম। ওরা যেটা বলেছিল যে ওদের এই কারখানা হোক, ওরাও সেটা চায়, কারখানা হোক সেটা ওরাও চায়, কিন্তু ওরা চাইছে যে এত বছর ধরে ওদের ওই কেন্দ্রিক মানে ধরুন ডিবিসি কেন্দ্রিকই ওদের কাজকর্ম, ওরা এতদিন ধরে ডিবিসির বিভিন্ন যে সমস্ত কাজকর্মগুলো আছে বা ওদের যারা অধিকর্তা রয়েছেন তাদের বাড়িতে কাজ করা থেকে আরম্ভ করে এই সমস্ত কাজগুলো ওনারা করেন। তো এখন যদি তাদেরকে অন্য কোথাও হঠাৎ করে বাড়ি টাড়ি করে তারা আছেন, যদি চলে যেতে হয় তাহলে তারা এখন কোথায় যাবে? এটা তাদের প্রশ্ন। এটা তাদের প্রশ্ন। আপনার প্রশ্নের মধ্যে উত্তরটা এবং এক্ষেত্রে কিন্তু রাজনীতিও বেশ ভালো মতন করে জড়িয়ে গেছে। এই কারণেই বলছি, ওদের কিন্তু আশ্বাসও দিয়েছিলেন রাজনৈতিক বিভিন্ন কাউন্সিলর থেকে আরম্ভ করে আপনার এখানকার নেতারা প্রত্যেকেই কিন্তু সে দুতরফাই, শাসক দল এবং বিরোধী দল প্রত্যেকেই কিন্তু আশ্বাস দিয়েছিলেন যদি ওখান দিয়ে বুলডোজার চলে তাহলে কিন্তু আমরা বুক পেতে দাঁড়াবো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনি কোনো রাজনৈতিক দলকে পাশে পেয়েছেন কি? কোনো রাজনৈতিক দল পাশে নেই।
কারণ রাজনৈতিক দলগুলো জেনে গেছে যে ডিটিপিএস কারখানাটা আমাদের দুর্গাপুর, যে আমাদের শিল্পনগরী দুর্গাপুর। তখন কি জানতো না যে তখন কি রাজনৈতিক দলগুলো জানতো না, রাজনৈতিক দলের নেতারা জানতেন না যে এই ডিভিসি বা ডিটিপিএস এগুলো মানে একটা আমাদের এখানে হলে কারখানা হবে, শিল্প হবে? সুতরাং এক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে মানে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্যই কাউকে বসাচ্ছেন, আবার কাউকে যখন সময় হচ্ছে তুলে দিচ্ছেন, কখন বলছেন যে তাদের সামনে দাঁড়াবেন, কখন বলছেন তাদের সামনে দাঁড়াবেন না। এগুলো তো একটা দ্বিচারিতা হয়ে যাচ্ছে না? দ্বিচারিতা কি সেটা আমি বলতে পারবো না, কারণ আমি কোনো রাজনৈতিক দলের মুখপত্র হয়ে তো আসিনি। আমি এসেছি আমার ভিলেজ কোঅর্ডিনেশন কমিটির আমি বিবরণটা একটু দিয়ে দিই। আমাদের ডিটিপিএস কে কেন্দ্র করে যে সিএসআর প্রকল্প, সেই সিএসআর প্রকল্পের অন্তর্ভুক্ত যে স্থানীয় গ্রামগুলো আছে, অর্জুনপুর, অঙ্গতুর, পুরসা, রাতুরিয়া, জিতেননগর, সুকান্তপল্লী, এই গ্রামগুলো মিলে আমাদের হচ্ছে ভিলেজ কোঅর্ডিনেশন কমিটি। আমাদের ডিটিপিএসে আমাদের কোনো রাজনৈতিক ব্যানারে আমরা আন্দোলন করি না। কোন রাজনৈতিক নেতা, কোন রাজনৈতিক দল কে কি আশ্বাস দিয়েছে সেই ব্যাপারে জবাবদিহি করার দায়ভার আমারও নেই, কারণ আমি একজন ভিলেজ কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে আছি। এটা সম্পূর্ণভাবে অরাজনৈতিক সংগঠন। এখানে আমাদের সমস্ত দলের, সমস্ত জাতি, ধর্ম, বর্ণের মানুষ আমাদের সাথে আছে, অতএব তাদের দায়ভার আমি এখানে এক্সপোজ করার মতো আমার ক্ষমতা নেই। সেটা রাজনৈতিক দলই বলতে পারবে। মানে আপনাদের সঙ্গে, আপনাদের পাশে কি কোনো রাজনৈতিক দল রয়েছে যে যে আপনাদেরকে আশ্বাস দিয়েছে না এই জিনিসটা থেকে আপনারা বেরিয়ে আসার জন্য, মানে আপনাদেরকে এ করবে, কারখানার পক্ষে দাঁড়িয়ে কেউ লড়াই করছে, এরকম কোনো রাজনৈতিক দল রয়েছে? কারখানার পক্ষে আমরা ওখানে তৃণমূল সংগঠনটা আমরা নিজেরাই করি, কিন্তু একটা দলের সঙ্গে যুক্ত আছি, কিন্তু আমরা সেটাকে সাইডে রেখেছি। আমরা কিন্তু সবসময় দল বিরোধী দল সব মিলিয়ে আমরা ওখানে আছি। আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার একটা কথা বলেছেন, জবরদখলকারী যেগুলো যারা সরকারি জমি দখল করে আছেন সেগুলো উচ্ছেদ করতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন শিল্পটাকে আবার আমাদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার জন্য। তিনি দুদিন আগেও লন্ডনেও গেছেন, সেখানেও হয়তো শিল্পের জন্য কথা বলবেন। প্রতি বছরে বছরে তিনি একটা বাণিজ্য মেলা করছেন শিল্পের জন্য। আজকে সেই শিল্পটাকে আমরা দূরে যেতে দিতে পারি না। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুগত মানে রাজ্যবাসী, আমরাও চাইবো আমাদের এখানে যে আপনাদের উল্টো দিকে যারা রয়েছে, যারা পুনর্বাসনের দাবি করছে, তারাও তো তৃণমূল দলই করেন, তো সুতরাং এটা একটা গোষ্ঠীদ্বন্দ্বর কোনো ব্যাপার মানে তারা তৃণমূল করে সেটা মানে কি আছে, কি করে তারা তো কোনো দলই করে না। আজকে তৃণমূল করছে, কালকে বিজেপি করছে। আমি আপনাকে তথ্য বলেছি, আমাদের 37 নম্বর ওয়ার্ডের 195 নম্বর বুথে বিজেপির এজেন্ট কে ছিল আপনারা খোঁজ নিন। সেই বিজেপির এজেন্ট ছিল কি, অঙ্কুর সম্ভবত, নামটা ভুলে গেছি, ওদেরই এক নেত্রী, আমি নামটা বলে আর হাইলাইট করতে চাইছি না, বিজেপির বুথে বসেছিল। তাহলে কি করে সে তৃণমূলের সংগঠনের হলো? ওরা যখন যে ডালটা হাতের কাছে পাচ্ছে সেই ডালটাতে যাচ্ছে, দেখছে এই ডালে কিছু নেই, ঝাঁপিয়ে আবার অন্য ডালে ধরছে, ওদের কোনো অস্তিত্ব নেই। আর যে ছেলেটির কথা বলছেন, হয়তো কথা প্রসঙ্গে আসতে পারে, ও নিজেকে কালকে আমাদের অনেক মিডিয়া চ্যানেল গেছিলেন, আমরাও সেখানে বাইট দিয়েছি, ও নিজেকে মতুয়া সংঘের নেতা বলে। তো আমরা তো জানি স্বঘোষিত মতুয়া সংঘের নেতা। কেন বলছি, যে জায়গাটাতে আন্দোলন করছে সেখানে কিন্তু কোনো মতুয়া নেই, আর মতুয়াদের লড়াই আন্দোলন এখানে নয়। মতুয়া আপনি যদি জানতে যান, তাহলে দামোদর নদীর পাড়ে কিন্তু মতুয়ারা আছে। সেই মতুয়ারা কিন্তু আমাদের গ্রামের উপরে পুরো ডিপেন্ডেন্ট। তারা যখনই বন্যা হয়, যে কোনো রকমের কোনো দুর্ভোগের শিকার হয়, তখন কিন্তু আমরা গ্রামবাসী থেকে শুরু করে আমাদের কাউন্সিলর, দুই কাউন্সিলর আছেন, তারাই কিন্তু মতুয়া সংঘের পাশে দাঁড়ায়। তখন কিন্তু স্বঘোষিত ওই মতুয়া সংঘের নেতাকে আমরা কিন্তু দেখতে পাই না ওখানে। তাই স্বঘোষিত মতুয়া সংঘের নেতা বলে নিজেকে পরিচয় দিয়ে আজকে ডিটিপিএস একটা এলাকায় যে শান্তি বাতাবরণ আছে, সে শান্তির বাতাবরণটাকে নষ্ট করে দিচ্ছে। আমাদের এটাই বলার উদ্দেশ্য বারবার করে। আচ্ছা, সেদিনকেও তো একটা গন্ডগোল ঘটলো, আপনারা মানে এটা প্রশাসনের হাতে তো কিছু কিছু জিনিস থাকা দরকার, কিন্তু ওখানে গ্রামবাসীরা তাদেরকে অ্যাটাক করলো। তারা হয়তোবা ধরুন কারখানাটা হোক সেটা তারাও চায়, রাজ্যে শিল্প এগিয়ে যাক, দুর্গাপুরের শিল্প হোক সেটা তারা চায়, কিন্তু প্রশাসনকে আপনারা একটা লড়াই লড়তে গিয়ে, শিল্প আনতে গিয়ে প্রশাসনকে হাতে তুলে নেবেন, সেটা কি হয়? মানে তাকে যে মারধর করা হয়েছে এরকম অভিযোগ সামনে এসেছে। মারধর করা হয়েছে সেটা কার পক্ষ থেকে বলো? কোনো মিডিয়া কিন্তু কোনো নিউজে কোনো খবর দেখাতে পারেনি ওকে মারধর করা হয়েছে। যখনই যে কোনো রকমের ঘটনা ঘটে, যখনই কোনো আন্দোলন হয়,
তখনই ও যখনই প্রশাসন যাক বা আমরা সাধারণ মানুষ যদি ওখানে গিয়ে যাই, ও সঙ্গে সঙ্গে নাটক করে, মাথা ঘুরে পড়ে যাওয়া নাটক করে। ওদের স্ক্রিপ্ট সাজানো আছে, কেউ সাথে সাথে জল নিয়ে ওকে মুখে চোখে জল দিয়ে হসপিটালাইজড করে। এটা ওর ধর্ম, এটাই ওর উপরে ওঠার আর কি একটা সিঁড়ি বলতে পারেন। সেটাকে উদ্দেশ্য করেও কালকে সে নাটকটা করেছিল, ওর গায়ে কেউ হাত দেয়নি। আর ওকে আমরা কেন মারতে হবে? ওকে যদি মারার থাকতো ঠিক আপনার মে জুন মাসে সম্ভবত আপনার এমপি ইলেকশন, ও আমাদের একদম ডিডিপিএসের প্রাণকেন্দ্র সেখানে একটা মঞ্চ করেছিল। সেখানে 14 দিন 15 দিন একটা অনশনের মঞ্চ করেছিল। সেই অনশনের মঞ্চে 6-7 জন মহিলা প্রতিদিন বসে থাকতো। আমাদের যদি সত্যি ওদের উপরে কোনো রকম কোনো আঘাত করার ইচ্ছে থাকতো, আমরা তখনই তো ঘটিয়ে দিতে পারতাম। আমরা তো এটা করিনি। আইনের পথে চলবে, কিন্তু আমাদের অবৈধ দাবি আমরা মান্যতা দিতে পারবো না। কারণ আমাদের আজকে ডিটিপিএসের কারখানায় যেখানে গড়ে উঠেছে, সেটা কিন্তু ডিটিপিএসের কারখানার জমি, যে জমি জমা যেগুলো আছে সেগুলো কিন্তু ওদের কারো নয়, আমাদেরই পূর্বপুরুষদেরই জমি। কিন্তু আমাদের পূর্বপুরুষদেরকে জমি নিয়ে কিন্তু ডিটিপিএস প্ল্যান্টটা গড়ে উঠেছিল। আজকে তারা 2022 থেকে ডিটিপিএস প্রজেক্ট পুরোপুরি বন্ধ। সেই 2022 থেকে যে সমস্ত আমাদের শ্রমিকরা কাজ করতো, সমস্ত কিন্তু স্থানীয়, কোনো বহিরাগত নেই। আমি স্টুডিওতে বসে আপনাকে চ্যালেঞ্জ করছি, ওখানে কিন্তু কোনো বহিরাগত কোনো লেবার নেই, সব আমাদের স্থানীয়, যাদের পূর্বপুরুষরা জমি দিয়েছে বলে কারখানাটা গড়ে উঠেছিল। আজকে যদি কারখানাটা ফিরে যায়, তাহলে তাদের কি হবে? মানসিক অবসাদে তারা ইতিমধ্যে ভুগছে। তারা এখনো পর্যন্ত কেউ বলছে পরিযায়ী শ্রমিক হয়ে আমরা বাইরে চলে যাব। তাহলে আমাদের শিল্প শহরের সত্তাটা কোথায় যাবে? শিল্প শহরের সত্তাটাকে ফিরিয়ে আনতে আজকে আমরা একত্রিত হয়েছি, জোটবদ্ধ হয়েছি। আমাদের ডিটিপিএস প্ল্যান্টটাকে এখানে দরকার আছে। আর আপনারা বলছেন 2022 সালে যখন কারখানাটা বন্ধ হয়ে যায় পুরোপুরিভাবে, 2017 থেকে আমরা কিন্তু লাগাতারভাবে আন্দোলন করেছিলাম যে কারখানাটাকে আমরা কিন্তু নতুন চাই না, আমরা তখন মডারেশন চাইছিলাম, সংস্কারের জন্য। আপনাদের কাছে ফুটেজ আছে, আমরা সেখানেও বাইট দিয়েছিলাম। কিন্তু সেই মিছিলে আপনি যদি খেয়াল করবেন, আপনাদের কাছে যদি পুরনো ফুটেজ থাকে, সেই মিছিলে কিন্তু বস্তিবাসীও কিন্তু আমাদের সাথে পা মিলিয়েছিল। মানে যারা এখানে বসবাস করছে, যারা বস্তিবাসী চাইছে, তারাও কিন্তু সেই সময় আমাদের মিছিলে পা মিলিয়েছিল, আমাদের সুরে সুর মিলিয়েছিল যে কারখানাটা হোক। কারণ তারাও জানে কারখানা হলে আমরা আমাদের এখানে কাজ পাবো। আমি গর্ব করে বলতে পারি, একমাত্র দুর্গাপুরে, অন্য কোথাও আছে কিনা যায় না, আমাদের ডিটিপিএস এখনো পর্যন্ত যে সমস্ত অস্থায়ী লেবাররা আছে, তারা কিন্তু সিএলসি রেটে কিন্তু পেমেন্ট বেতন পায়। এটা আমাদের গর্ব। আমরা কিন্তু এখানে কোনো রকম মানে 200-500 অন্যান্য জায়গায় যেরকম কোনো না, আমাদের সমস্ত সুযোগ সুবিধা সিএলসি রেট আমরা দিই ওখানে। আর যে বহিরাগত বলছেন, যারা আজকে ওই বস্তিবাসী আছে, তারাও কিন্তু এই প্ল্যান্টে কাজ করেছে। বস্তিবাসীর কি পুরো অংশটাই মানে চাইছেন যে পুনর্বাসন, নাকি এর মধ্যে কোনো না? কিছু কিছু বস্তিবাসী, 80% বস্তিবাসী এখনো পর্যন্ত আপনারা যদি সার্ভে করেন দেখতে পারবেন নিজেরা নিজেদের ঘর খুলে নিচ্ছে। তারা জানে যে আমার প্ল্যান্টটা যদি হয়, আমরা কোথাও এখানে কাজ করে আমরা কোথাও ঠিক জমি কিনে সাময়িকত তাদের অসুবিধা হবে, 2 মাস 3 মাস 5 মাস 6 মাস অসুবিধা নিশ্চয়ই হবে। কারণ তাদেরকে নতুন করে ঘর খুঁজতে হবে, ভাড়া নিতে হবে, এই অসুবিধাগুলো হবে। কিন্তু তারা সাথে সাথে এটাও অনুধাবন করতে পেরেছে যে না, আমরা যদি আজকে এখান থেকে প্ল্যানটা হতে দিই, তাহলে আমরা এখানে রুজি রোজগারের আমরা জায়গা পাবো, আমরা হয়তো একটা দোকান করতে পারবো, একটা হোটেল করতে পারবো, আমরা কোথাও ঠিক একটা মাথা গোঁজার জায়গাও ব্যবস্থা করে নিতে পারবো। তারা কিন্তু বুঝেছে। আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল ডিটিপিএস আইসিতে, একটা ডেমনস্ট্রেশন ছিল, বহিরাগত এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সেখানে আপনাদের মিডিয়া বন্ধুরা গেছিল। সে মিডিয়া বন্ধুদের একটা টিম কালকে যে জায়গায় ঘটনাটা ঘটেছিল সেই জায়গাতে গেছিল। সেখানকার আপনাদের যদি ফুটেজ থাকে আপনারাও দেখে নেবেন। সেখানে কিন্তু ওখানকার যে বস্তিবাসী ছিল তারা কিন্তু ক্লিয়ার বাইট দিয়েছে, আমাদের জমি, আমাদের এখানে প্ল্যান্ট দরকার। আমরা অরিন্দম নায়ককে ডাকিনি, আমরা কারোকে এখানে বহিরাগত কারো ডাকিনি, আমরা আমাদের সমস্যা ডিবিসি ম্যানেজমেন্টের সাথে আমরা বুঝে নেব। ওরা কিন্তু আজকে বাইটটা দিয়েছে, ওরাও জানে আমাদের প্ল্যান্ট দরকার। রুজি রুটির জন্য সবাই চাইছে যে 80%। এখানে কি মানে ধরুন যদি কারখানা হয়, মানে যদি কেন কারখানা হয়তো হবেই, কিন্তু সেখানে কি এই যে গ্রামের লোক বা ধরুন এই যে চারপাশের মানুষজন, তারা কি কাজ পাওয়ার আশা রয়েছে সেখানে, বা এরকম কি কোনো আশ্বাস দিয়েছে? 100%। এত শ্রমিক লাগবে, সে শ্রমিক আমরা স্থানীয় মানুষদেরকে তো নেব। আমরা তো বাইরের থেকে এখানে পরিযায়ী শ্রমিক হিসেবে এখানে এনে রাখবো না।
আমরা নিজেরা থাকবো। হয় না যে অনেক সময় রাজ্যের বিভিন্ন জায়গাতেই দেখা যায় যে এই সমস্ত কারখানাগুলো যখন তৈরি হয় বা কোনো কিছু জিনিস যখন তৈরি হচ্ছে তখন স্থানীয়রা সুযোগ না পেয়ে বহিরাগতরা সুযোগ পাচ্ছে, এরকম কোন রকমের? আমি অন রেকর্ড বলে যাচ্ছি, আপনার চ্যানেলে আমার কথাটাকে রেকর্ড করে রাখুন। ডিটিপিএস ইউনিটে 100% দেখতে পাচ্ছি, দেখুন মানে এই যে আপনি বলছিলেন যে বস্তিবাসী যারা রয়েছে তারা প্লাকার্ড হাতে দাঁড়িয়ে রয়েছে যে কারখানা যদি হয় তাহলে আমরা মানে কারখানা ফেরত গেলে আমরা খাবো কি, কারখানা ফেরত গেলে আমরা খাবো কি? এটা কি বস্তিবাসী নাকি আপনাদের? এটা আপনাদের আজকে যেটা করেছেন তাই তো? হ্যাঁ। আপনার এটা কি কর্মসূচি ছিল? এটা আমাদের কর্মসূচি ছিল। কিছু বহিরাগত, আমি কারোর নাম বলে কারোকে হাইলাইট করতে চাই না, একজন কি বলবো মানে সমাজ বিরোধী, কার নাম বলে হাইলাইট করতে চায় না, কিছু সমাজ বহিরাগত যাদের ওখানে কোনো অস্তিত্ব নেই তারা এসবগুলো করছে। কিছু মানুষকে ভুল বুঝিয়ে, অর্থের লোভ হোক অন্য কিছু লোভ দেখিয়ে একটা ভুয়ো আন্দোলন তৈরি করেছে। সেই ভুয়ো আন্দোলনটার কালকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যেখানে ডিবিসি ম্যানেজমেন্টের সাথে স্থানীয় মানুষদের আমাদের প্রশাসনের মধ্যস্থতায় একটা কালকে নেগোসিয়েশন হয়। সেই নেগোসিয়েশনে বলা হয় ওখানকার লোকাল যারা স্থানীয় বস্তিবাসী ছিলেন তাদের বক্তব্য ছিল আমাদের এখনো সব খোলা হয়নি, আমরা ঘর বাড়ি পাইনি কোথাও, তাহলে আমাদের আরো 2-4 দিন সময় দেওয়া হোক, 2 তারিখ পর্যন্ত সময় দেওয়া হোক। ডিবিসি ম্যানেজমেন্ট কিন্তু এক বাক্যে তাদের কথা মেনে নিয়েছিলেন প্রশাসনের সহযোগিতা। কিন্তু ওই বহিরাগত ছেলেটি তখন ওনার আরো কিছু মহিলা আছেন যারা সত্যি কেউ যায় না, হয়তো বেঁচে থাকার জন্য খড়কুটো পেলেও আমরা ভাসতে চাই না সেই ব্যাপার, ও তখন ওখানে গিয়ে বক্তব্য রাখছে যে আমরা 6 মাসের জন্য আমাদেরকে সময় দিতে হবে। তারা বলেছে 6 মাসের ও বলাচ্ছে, তারা কিন্তু বলছে না, তারা কিন্তু 5 দিনে রাজি হয়ে গেছে যে আমাদেরকে 5-7 দিন সময় দেওয়া হোক, আমরা টালি খুলে আমরা বেরিয়ে যাব। এখানে কিন্তু কথা শেষ হয়ে গেছে। কিন্তু ওই ছেলেটি আরো 2-1 জনকে নিয়ে এসে বস্তিবাসীদের মুখ দিয়ে বলাচ্ছে যে তোমরা বলো 5-7 দিনে কি হবে, বলো আমাদেরকে 6 মাস সময় দিতে হবে। এইভাবে একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি ও করেছিল। আচ্ছা, আমাদের একটা প্রতিবেদন রয়েছে এই কারখানার নিয়েই, একটি প্রতিবেদন আমরা একটু দেখে নেব। দুর্গাপুরের মায়াবাজারে ডিবিসি 1966-তে ডিটিপিএস গড়ে তোলে। প্রায় বছর 3 ধরে উৎপাদনহীন হয়ে পড়ে রয়েছে ডিবিসির কারখানা। সম্প্রতি ডিবিসি নতুন 800 মেগাওয়াটের একটি ইউনিট গড়ার প্রক্রিয়া শুরু করেছে। সেজন্য মায়াবাজার ডিটিপিএস কলোনি সংলগ্ন এলাকার দখলদারদের এলাকা ফাঁকা করার নোটিশ দিয়েছে ডিবিসি কর্তৃপক্ষ। কিন্তু এই এলাকায় বিগত 50 থেকে 60 বছর ধরে 637টি ঘরে প্রায় 5000-এরও বেশি লোক বসবাস করেন। তাদের দাবি এতদিন পর উচ্ছেদ হলে তারা কোথায় যাবেন, ওঠে পুনর্বাসনের দাবি। প্রতিবাদে সেই সব বাসিন্দারা দুর্গাপুর ভূমি উচ্ছেদ প্রতিরক্ষা কমিটি গড়ে তুলে পুনর্বাসনের দাবি নিয়ে আন্দোলন শুরু করেছে। 2022 সালে প্রথম এলাকাবাসীকে জায়গা ছেড়ে দেওয়ার নোটিশ দেয় ডিবিসি। তখন থেকেই পুনর্বাসনের দাবি তোলে দুর্গাপুর ভূমি উচ্ছেদ প্রতিরক্ষা কমিটি। চলে লাগাতার আন্দোলন, 27 দিন অনশন করে এলাকার মানুষ। প্রতিবাদ করায় বিক্ষোভের নেতৃত্ব দেওয়া অরিন্দম নায়েককে মারধরেরও অভিযোগ ওঠে এলাকারই তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, বর্তমানে প্রতিবাদ করতে গিয়ে রাস্তায় নেমেছে মহিলা থেকে কিশোর শিশুরাও, আর সেই প্রতিবাদে গিয়েই আক্রান্ত হয়েছে মহিলারাও, এমনটাই অভিযোগ। ইতিমধ্যে সীমানা পাঁচিল দেওয়ার সময় একাধিকবার কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি জমা দেয় তারা। বিভিন্ন রাজনৈতিক দল ও আন্দোলনকারীদের দাবিকে সমর্থন জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছে। আজ এখানে 50 বছর 60 বছর ধরে যে সমস্ত বস্তিবাসী আছে তারা যাবে কোথায়? তাদের প্রত্যেকটা বাড়ির লোক আপনাদের মতন ডিবিসি অফিসারদের বাড়িতে, আর ডিবিসি যারা কাজ করেন সেই সাহেব বাবুদের বাড়িতে বাসন মেজে রান্না করে তারা খায়। আজকে তারা যাবে কোথায়? যেদিন আজ থেকে 20 বছর 30 বছর আগে কারো। এদিকে চলছে পাঁচিল গড়ার কাজ। অভিযোগ, ওই বস্তি এলাকাকে কেন্দ্র করে আশেপাশে প্রায় 5টি গ্রামের বাসিন্দাদের এক অংশ মুনাফার লোভে ডিবিসি কর্তৃপক্ষকে মদত দিচ্ছে এবং বস্তি উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করছেন ভূমি উচ্ছেদ প্রতিরক্ষা কমিটির নেতা অরিন্দম নায়েক। तो इस सिस्टम को चेंज करिए, और ये जो डीबीसी प्लांट होने वाला है भगवान करके हो, हम लोग भी चाहते हैं हो, और होने का पहले जितना बस्ती है, जितना गरीब आदमी है सबको घर दो, उसके बाद प्लांट बनाओ। और डीबीसी में
जितना पॉल्यूशन होता है, ये पॉल्यूशन हर घर खाता है, जैसे गांव लोग खाता है, कॉलोनी लोग खाता है, और सब बस्ती का आदमी भी खाता है। ये छाई, ये डस्ट, हम लोग जितना साल हम लोग उम्र है, मेरा 35 ईयर्स उम्र है, 35 साल में उम्र हो रहा, 35 साल से हम ये डस्ट खा रहे हैं। সমগ্র ঘটনার প্রেক্ষিতে সাংসদ কীর্তি আজাদ ও মন্ত্রী প্রদীপ মজুমদার সাংবাদিক বৈঠক করে বলেছিলেন পুনর্বাসন ছাড়া সরকারি জমি থেকে উচ্ছেদ বেআইনি, কিন্তু এর পরেও ডিবিসি কর্তৃপক্ষ পুনর্বাসন দিতে রাজি নয়। এখন প্রশ্ন, এতগুলো মানুষের ভবিষ্যৎ কি? কোথায় ঠাঁই পাবে এই সহায় সম্বলহীন মানুষগুলো? ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দেখলেন, আমরা দেখালাম এই প্রতিবেদন যে তারা কিরকম ভাবে আন্দোলন করছে এবং তারা চাইছে যে পুনর্বাসন। এবার এক্ষেত্রে আপনার বক্তব্য কি? আচ্ছা, পুনর্বাসনের প্রশ্নটা আসছে কেন? ডিবিসি নতুন করে কোনো জমি অধিগ্রহণ করছে না। ডিবিসি নিজের জমি যেটা প্রয়োজন ছিল না এতদিন, সেই জমিটাকে যারা অবৈধভাবে দখল করে রেখেছিল বা বসবাস করছিল, ডিটিপিএসের বা ডিবিসির এতদিন সেই জমিটা দরকার ছিল না, আজকে কারখানা সম্প্রসারণের জন্য সেই জমিটা দরকার পড়েছে। তো এখানে পুনর্বাসনের প্রশ্ন আসছেই না। অনেক জায়গায় আছে যে সরকারি বিভিন্ন জায়গায় জমি রয়েছে, তাহলে এটা আপনি কি মনে করেন না যে যে মানুষগুলো এতদিন ধরে ওখানে রয়েছে, যদি কেউ এগিয়ে এসে তাদেরকে ধরুন সেই রকম একটা জমির কোনো ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে এদের ঘরগুলো বাঁচে বা এরা কোথায় যাবে, যে কথাটা, যে প্রশ্নটা তুলছে, তাহলে তাদের একটা কাউকে তো এগিয়ে আসতে হবে। বা এতগুলো মানুষ, তাদের ধরুন ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, তারাও তো কোনো পার্টিকে ভোট দেয়, তো তাদের প্রতি একটা তো মানে সরকারের একটা তো দায়বদ্ধতা রয়েছে। এখন এরা তো হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে এরকম কিছু নয়। মানছি যে কারখানা দরকার, মানছি ধরুন যে ওইখানে ওরা জবরদখল করেই বসে আছে, কিন্তু যখন একটা উচ্ছেদ হচ্ছে বা একটা কারখানা হচ্ছে, তখন তো প্রত্যেকটা মানুষের ভালো হোক এই কথা ভেবেই হচ্ছে, প্রত্যেকটা মানুষের রুজি রুটির সংস্থান হোক এই কথা ভেবেই হচ্ছে। সুতরাং একটা পোর্শনের মানুষ যদি তাদের ভিটে মাটি সমস্ত কিছু হারায়, এতদিন ধরে সেখানে বসবাস করে, এতদিন ধরে ডিবিসির কর্তা ব্যক্তিদের সেবা করে, তাহলে তারাই বা সত্যি করে কোথায় যাবে? একটা কি কারুর এসে এখানে দাঁড়ানোর মানে উচিত নয়? বা এতটা কি আমরা তাদের প্রতি এতটাই কি বিরূপ মনোভাব পোষণ করতে পারি? মানে আমার প্রশ্ন এটা আপনার কাছে। না, ঠিক, আপনার প্রশ্নটা যথাযথ। একজন মানুষ হিসেবে আপনি প্রশ্নটা করতেই পারেন। আমরাও একজন মানুষ হিসাবে সত্যি আমরাও মানবিক বা আমরাও সমবেতী, কিন্তু এই মুহূর্তে আপনারাও তো তার চারপাশে যখন গ্রামবাসীরা রয়েছেন, তারা তো আপনার ধরুন পড়শি কেউ যদি বিপদে পড়ে বা কিছু পড়ে, তাহলে তো একটা পড়শিরই এসে তাদের পাশে দাঁড়ানো উচিত। মানে এই অর্থে, মানে কারখানা হোক, আবার তারাও একটা সুষ্ঠু একটা সমাধান হোক, এইভাবে কেন ব্যাপারটা হচ্ছে না? ডিটিপিএস যে এলাকা, যে কোয়ার্টার, সেটাও কিন্তু আমাদের ছোটবেলায় ডিটিপিএসেই কেটেছে। সেখানেও আমাদের আবেগ জড়িয়ে আছে। নেতাজি স্টেডিয়াম থেকে শুরু করে যে সমস্ত শিব মন্দির, আরও যেসব মার্কেট আছে, এখানেও আমাদের ছোটোবেলা কেটেছে, আবেগ জড়িয়ে আছে। আজকে ডিটিপিএস ভগ্নস্তূপে পরিণত হয়েছে। আপনি যদি ডিটিপিএস এলাকায় ঘোরেন, দেখবেন সব ভাঙা ভাঙা কোয়ার্টারগুলো পড়ে আছে। আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে ধ্বংসের মাঝে কিন্তু সৃষ্টির আনন্দ থাকে। আবার সাথে কিন্তু এখন বসন্তকাল, বসন্তের ঝরা পাতা দেখে আপনি যদি মনে করেন যে গাছটা মারা গেছে, সেটাও ভুল। বসন্তের ঝরা পাতার মাঝে কিন্তু লুকিয়ে থাকে নবকিশলয়ের আগমনী বার্তা। সে তো ঠিক। ঠিক, তাহলে এরপর আপনি বলছেন পুনর্বাসন, তারা কোথায় যাবে? তাদেরকে আমরা চেষ্টা বিভিন্ন রকম ভাবে, আরেকটা জিনিসকে ধ্বংস করতেই হবে, ধ্বংস করতে হবে। সৃষ্টির জন্য আপনাকে ধ্বংস যেতেই হবে, সেটা পজিটিভের জন্য, নেগেটিভ তো নয়। ধ্বংস করে তো আর ওই জায়গাটাতে অন্য কিছু তো চাষ হবে না, যে চাষ করবে ওখানে মাছ চাষ হবে বা অন্য কিছু হবে। কারখানাই হচ্ছে, তারাই সুযোগ পাবে ওখানে। আমরাও চাইবো তাদেরকে অন্ততপক্ষে রুজি রোজগারের ব্যবস্থা করে দিতে। হ্যাঁ, এইটাই হচ্ছে কথা। যদি এরকম কিছু একটা, ঠিক আছে, তোমাদেরকে পুনর্বাসন দেওয়া হলো না, তোমাদের ওখানে যতজন লোক আছে, অন্তত প্রতিটা ঘর থেকে একজন লোককে আমরা চাকরি দিলাম, একটা স্থায়ী ব্যবস্থা করা হোক, এই আলোচনাগুলো কেন হচ্ছে না? আপনি এই যে ফুটেজটা দেখালেন না ওদের, ওই ফুটেজে ওই সময় যদি 100টা ছেলে ছিল বা 100টা ছেলে বা মহিলা, পুরুষ বা মহিলা ছিল, এখন কিন্তু ওই ফুটেজটাকে আপনি যদি রিপিট করেন, মানে নেন, ওইখানে কিন্তু আর 100 টাকা পাবেন না। খুব মানে ম্যাক্সিমাম হলে 10 থেকে 15 জন। বাকিগুলো কিন্তু সবাই আমাদের সাথে জড়িত। তারাও আজকে বুঝতে পেরেছে
যে ওই ছেলেটি বাইরের থেকে এসে আমাদেরকে ভুল বোঝাচ্ছিল, বিভিন্ন রকমের লোভ, বিভিন্ন রকমের লালসা, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে ওই জায়গাটা আন্দোলনে করেছিল। আপনি দুটো ব্যাকগ্রাউন্ড, আমি আসবো, একটুখানি আসবো, আমি আসছি আলোচনাতেই। আমাদের সঙ্গে আমাদের সাংবাদিক বন্ধু রয়েছেন জয়ন্ত সাহা, আমরা একটু কথা বলে নিই। হ্যালো, হ্যাঁ জয়ন্ত শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে উচ্ছেদ। রাজ্যের বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীও বলেছিলেন যে জমি দখল করে বিভিন্ন সময় বিভিন্ন মানুষজন সেখানে বসে গেছে। এখন যখন সরকারের কোনো শিল্প বা সরকারের কোনো উন্নয়ন সেখানে করতে হচ্ছে, তখন কিন্তু তাদেরকে উচ্ছেদ করে সেই জায়গায় কিছু করা যাচ্ছে না, তারা উল্টে পুনর্বাসনের দাবি করছে। এরকম আমাদের দুর্গাপুরেও তুমি দেখেছো যে ডিডিপিএস এ একটা উচ্ছেদ নিয়ে এরকম একটা ঘটনা ঘটছে, কারখানা প্লান্ট তৈরি হওয়ার ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি হচ্ছে, পুনর্বাসন চাইছেন একদল মানুষ চাইছেন কারখানা। তো এক্ষেত্রে তোমার কোনো বক্তব্য থাকলে বলো। দেখো, একদম এটা সত্যি কথা। কোনো কারখানা যদি কোনো কোম্পানি যদি বাংলায় আসে, যে রাজ্যে আসুক না কেন বা যে জেলায় আসুক না কেন, প্রথমে এসে ওরা জমি কিনে, জমিটা দেখে কিনে অধিগ্রহণ করে, কারখানা তৈরি করতে চায়। কিন্তু জমিটা যে কিনতে যাবে, জমিটা মালিকানার ব্যাপারটা ভিতরে থাকে, কার মালিকানা, কতটা জমি তার আছে। কারখানা করতে যখন যায়, তো কারখানার আশেপাশে যেসব গ্রাম বসতি আছে তারা কিন্তু সত্যি চায় না, অনেকে তারা বলছে না কারখানা হবে না, উচ্ছেদ করতে গেলে একটা ঝামেলা সৃষ্টি হয়। কিন্তু হ্যাঁ, এইভাবে তো পারমিশন নিয়ে কোনো কারখানা কিন্তু কোনো জায়গায় করতে পারে না, বা কোনো কারখানা সম্প্রচারণ বলো, কোনো কারখানা উন্নতিকরণ বলো করতে গেলে একটা আলোচনার মাধ্যমে, গ্রামবাসীদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের জমি অধিগ্রহণ করে তাদেরকে চাকরি বা তাদেরকে পয়সার মাধ্যমে সেটাকে সমাধান করে তারপর একটা কারখানা তৈরি করতে যায়। এই ঘটনা কোনো ঘটে বহুদিন আগে কথা বলি, 2012 সালে আসানসোলের ইস্কো কারখানা যখন সেল আইসপি কে দেওয়া হয়, সেল আইসপি যখন উন্নতিকরণ করতে যাচ্ছিল, কারখানার জন্য জমি দরকার ছিল, ঠিক তার পাশে ছিল পুরুষোত্তমপুর গ্রাম। পুরুষোত্তমপুর গ্রামে যখন জমি অধিগ্রহণ করতে যাচ্ছিল, গ্রামবাসীর সঙ্গে ব্যাপক একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল, ব্যাপক মারাপিট সৃষ্টি হয়েছিল, পুলিশের বিশাল ফোর্স ছিল, রাজনৈতিক মহলরা জড়িত ছিল। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ কদিন ধরে একটা ঝামেলা চলছিল কারখানা কর্তৃপক্ষের সঙ্গে গ্রামবাসীদের। সেই কারখানা মানে অতিরিক্ত জমি অধিগ্রহণ করতে দিচ্ছে না, কারখানাকে সেটা ঝামেলা চলছে। তার পরবর্তীকালে একটা জয়ন্ত বলছি যে তুমি বলছো অধিগ্রহণের কথা, অর্থাৎ সেটা তাদের জমি ছিল না, মানে জমিটা তারা তাদের কাছ থেকে নিচ্ছিল, গ্রামবাসীদের কাছ থেকে নিচ্ছিল, সেরকম ভাবে একটা বিরোধ সৃষ্টি হয়েছিল, এটা বলতে চাইছো তো? একদম। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু ডিডিপিএস এরই কিন্তু জমি, সেখানেই কিন্তু মানে বসতি স্থাপন করে কিছু মানুষ রয়েছেন। সুতরাং এক্ষেত্রে কি তুমি মনে করো যে এরা দীর্ঘ 50-60 বছর এখানে বসবাস করছে, সেক্ষেত্রে মানে ডিবিসি কর্তৃপক্ষ কি কোন রকমের ভুল সিদ্ধান্ত নিচ্ছে, বা এদের সঙ্গে আলোচনা করে তবেই কি সেই জমিটাকে নেওয়া দরকার বলে তুমি মনে করো? একদম। দেখুন, ভুল সিদ্ধান্ত ডিবিসি কর্তৃপক্ষ নিচ্ছে না। যারা এখানে কারখানা থার্মাল পাওয়ারটা করবে, যারা থার্মাল পাওয়ার বা কোনো কারখানা করতে চাবে, তারা কিন্তু চাইবে যে এখানে কারখানাটা বাড়ুক। কিন্তু যেহেতু জমিটা ওদের ছিল এক সময় 30 থেকে 40 বছর হলো বা 50 বছর ধরে ওখানে বসতি তৈরি হয়েছিল, বসতি তৈরি হয়ে যাওয়ার পর তাদের একটা ডিমান্ড তৈরি হয়। আমরা দেখেছি রেন্ট বাড়ি ভাড়া নিলে বেশি দিন থাকার পরে কিন্তু এটা একটা পার্সেন্টেজ পায় যারা ভাড়া থাকে। সেরকম সিস্টেম আছে, যারা পার্সেন্টেজ কিন্তু কর্তৃপক্ষকে দিতে হবে, আলোচনার মাধ্যমে তাদেরকে কোনো চাকরি ব্যবস্থা করে দিতে হবে, বা কোনো একটা অর্থ দিতে হবে, বা পুনর্বাসন করে দিতে হবে। এটা সঠিক কথা। কিন্তু এই নিয়ে রাজনীতি যখন দুপক্ষ নামে বা বিরোধী দলের নামে, রাজ্য সরকার যে আছে তার বিরোধী যখন যারা নামবে, তারা একটা আন্দোলন করবে। এক পক্ষ বলবে এটা কারখানা হোক, আর এক পক্ষ বলবে কি কারখানা না হয়, সাধারণ মানুষ যাবে কোথায়? কিন্তু চিন্তা করতে হবে, কারখানা হলে কিন্তু সাধারণ মানুষের কর্মস্থান হবে, কর্মস্থান হলে দুটো মানুষ চাকরি পাবে, তার পরিবার বা প্রগতি পাবে এলাকাতে যেটা এক্সপেক্ট করবে একটা বিজনেসে যারা একটা বিজনেস হয় সেরকম হতে হবে, চিন্তা করতে হবে। কিন্তু হ্যাঁ, যে কর্তৃপক্ষ কারখানা করবে তাকে মাথায় রাখা উচিত যে সাধারণ মানুষরা এত বছর ধরে এই জমির উপর যখন ছিল, তাদেরকে কিছু অর্থের মাধ্যমে হোক বা কোনো একটা চাকরির মাধ্যমে হোক তাদের এখান থেকে সরানো, নাহলে কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হয়। এটা কারা করে? এর জন্য কোঅর্ডিনেশন কমিটি আছে, বিভিন্ন রাজনৈতিক দলে একটা মধ্যস্থ করার মানুষরা আছে, তারা মধ্যস্থতার সঙ্গে বসে এই আলোচনার মাধ্যমে এটা একটা সঠিক সিদ্ধান্ত আসে। তারপর কর্তৃপক্ষরা ওই জায়গাটা কারখানা তৈরি করার জন্য বা কারখানা সম্প্রচার বড়, কারখানা উন্নয়ন করার জন্য বড়, সেই কাজটা আসে। কিন্তু যদি হ্যাঁ
প্রশাসনকে কাজে লাগিয়ে গ্রামের লোকের সঙ্গে একটা বিশাল যুদ্ধের সৃষ্টি হয়, তখনই কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হয়। তখন বিভিন্ন রাজনৈতিক দল এই ফয়দা নিতে এসে এখানে একটা ঝামেলা সৃষ্টি করে। ধন্যবাদ জয়ন্ত, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমি যে কথাটা, যে প্রশ্নটা করছিলাম, জয়ন্ত কিছুটা মানে সেই জায়গাটাই করলো যে যদি ধরুন তারা 50-60 বছর রয়েছে ওখানে, তো একটা আমি মানছি যে সেখানে মানে ডিভিসি কর্তৃপক্ষেরই জায়গাটা, সেখানে তাদের বসবাস করার কোনো এখতিয়ার নেই, তাদেরকে ছেড়ে দিতে হবে, এটা ঠিক। কিন্তু একটা কোনো জিনিস তৈরি করতে গেলে বা সেখানে যদি কোনো মানুষজন থাকছেন বা কিছু এরকম বসবাস করছেন, তো সেটাকে উচ্ছেদ করতে গেলে কারখানা তৈরির আগে তাদের সঙ্গে একবার অন্তত তো বসে আলাপ আলোচনা করা, বা তোমাদেরকে অন্তত এইটুকু জিনিস আমরা দেবো, এটুকু আশ্বস্ত করা। পুনর্বাসনটা ধরুন আমি ছেড়ে দিচ্ছি যে পুনর্বাসন ডিভিসির এখতিয়ারের মধ্যে নেই, ডিভিসি পুনর্বাসন দিতে পারবে না, কিন্তু এইটুকু আশ্বস্ত করা যে তোমাদের পুনর্বাসন দিচ্ছি না, তোমাদের প্রতিটা ঘর থেকে একজনকে চাকরি দেবো, বা তোমরা এই সুযোগ সুবিধাগুলো আমাদের কাছ থেকে পাবে, এইটা কি আলাপ আলোচনা হয়েছিল? সত্যি কথা বলতে, যখন ডিটিপিএস আমাদের নোটিশ দেয় ওদেরকে উঠে যেতে হবে, তখন থেকে ওরা একটা আন্দোলন শুরু করেছিল। সে আন্দোলনে কিন্তু আমরা সেইভাবে তখন ভিলেজ কোঅর্ডিনেশন কমিটি ঝাঁপিয়ে পড়িনি। আমরা কখন ঝাঁপিয়ে পড়লাম, কারণ বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ ডেকে দৌড়ায়। এর আগে ডিটিপিএস দুবার আমাদের এখানে হওয়ার কথা ছিল, কারখানা সম্প্রসারণ কোনো অজ্ঞাত কারণে আমাদের রাজ্যেই আছে, অন্য জায়গায় চলে গেছে, সেই আমরা এটা ভুলতে পারিনি। তারপর থেকে আমরা ওদেরকে এরকম কোনো উচ্ছেদের কারণেই না, উচ্ছেদের কোনো কারণে, অজ্ঞাত কারণে, তখন আমরা অনেক ছোট ছিলাম, এতটা জানতাম না, সে ভয়টা আমাদের মনের মধ্যে আছে, এত বেকার ছেলে যাবে কোথায়। এরপরে যখন ডিটিপিএস এরা যখন একটা আন্দোলন তৈরি করলো, আমরা সেইভাবে নামিনি। আস্তে আস্তে দেখলাম ওদের আন্দোলন থাকলো না, জঙ্গি আন্দোলনে পরিণত হলো। ডিটিপিএসের অফিসার দিকে অশ্রাব্য ভাষায় গালাগালি, মারধর, শাটারিং ম্যাটেরিয়ালস, আপনার আমাদের বাউন্ডারি ওয়ালের যখন প্রজেক্ট কাজ চালু হলো, শাটারিং ম্যাটেরিয়ালস থেকে ঢালাই মেশিন আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো। ওই সময় আমরা ভিলেজ কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে, তার আগেই মানে এই ঘটনাগুলো ঘটার আগে, আমরা ডিবিসি ম্যানেজমেন্টের চেয়ারম্যানের সাথে আমরা মিটিং করেছিলাম যে এই মানুষগুলোর জন্য কিছু করা যায় কি না। তখন উনি বলেছিলেন আমাদের পুনর্বাসন দেওয়ার এখতিয়ার নেই, আমরা খুব চেষ্টা করব, আমাদের কমিটি থেকে যারা আমাদের উপরে আছেন তাদের পক্ষ থেকে বারবার বলা ছিল গরিব মানুষগুলো যদি কিছু আর্থিক সাহায্য দেওয়া যায়। সেই সময় চেয়ারম্যান মানে হ্যাঁও বলেননি, আবার ক্লিয়ার কাট নাও বলেননি, কিন্তু একটা মধ্যবিত্ত পর্যায়ে মানে মধ্যস্থের মধ্যে রেখে দিয়েছিল কি যদি কিছু আর্থিক দেওয়া যায়। কিন্তু পরবর্তীকালে ওরা ওদের আন্দোলনটাকে এমন জায়গায় নিয়ে গেল, ডিবিসির অফিসারকে মারধর, চেয়ারম্যানকে গালাগালি, ডিজিএম স্যারকে গালাগালি, প্লাস শাটারিং ম্যাটেরিয়ালস পুড়িয়ে দেওয়া, একটা জঙ্গি আন্দোলনের একটা সৃষ্টি করলো। এলাকায় একটা একদম পরিবেশটা এমন তৈরি হয়ে গেল, পুরো একদম বিশৃঙ্খলার পরিবেশ। ওদের বক্তব্য যে আপনারা এর মধ্যে প্রবেশ করার পরেই এই জিনিসটা মানে ইন্ধন জুগিয়েছেন আপনারাই। না, আমরা কোনোদিন, আমাদের একটাই উদ্দেশ্য, ওদের প্রতি আমাদের রাগ, ক্ষোভ, মান অভিমান, ক্ষোভ, ভালোবাসা, প্রেম কিচ্ছু নেই। আমাদের শুধু একটাই দাবি, তোমরা তোমাদের পুনর্বাসনের জন্য লড়তে গিয়ে যেন কারখানাটাকে অন্য রাজ্যে ফিরিয়ে নিয়ে চলে। ডিবিসির কি, ডিবিসি আজকে আমরা এখনও কিন্তু দোলা চলে আছি। আমাদের ইতিমধ্যে একটা গ্রিন বেল্টের কাজ শুরু হয়েছে ক্যানেলের ওখানে। ডিবিসি আগে যে ছাই বাঁধটা ছিল, সেই ছাই বাঁধে এখন ওখানে মাটি ভরাট করে সেখানে গাছ লাগিয়ে ফরেস্ট থেকে গাছ লাগাবে। ওই গ্রিন বেল্টের কাজ শেষ হওয়ার পর আমরা ইসি পাবো, ডিবিসি ম্যানেজমেন্ট ইসি পাবে। ইসি পেয়ে যাওয়ার পর ডিটিপিএসের যে প্ল্যান বাউন্ডারি ওয়ালটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তবে গাছ কাটার পারমিশন পাবে। যতক্ষণ আমার গ্রাউন্ড লেভেল 0 হচ্ছে ততক্ষণ কিন্তু প্রজেক্ট স্যাংশন হবে না। তো আমরা সেজন্য চাইছি সমস্ত বাধা বিঘ্নকে আমরা অতিক্রম করে আমরা পাশে থেকে গ্রামবাসীরা, বস্তিবাসীর দিকেও আমরা নিয়েছি, আমাদের অনেক বস্তিবাসী, অনেক বন্ধু আছে আমাদের সাথে আছে, তারাও আমাদের লড়াই আন্দোলনের সাক্ষী আছে, সঙ্গী আছে, তারাও কিন্তু আজকে আমাদের সাথে যোগ দিয়েছে। কারখানাটাকে বাঁচাতে হবে। গ্রিন বেল্টের কাজ ইতিমধ্যে চালু হয়ে গেছে। পেরিফেরি 30 ফুটের বাউন্ডারি ওয়ালের পেরিফেরি 30 ফুটের রোড আছে, সেই রোডে টেন্ডার হয়ে গেছে। আপনারা হয়তো 25শে মার্চ একটা টেন্ডার ছিল, ডিবিসি হসপিটাল, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, 150 কোটি টাকার একটা টেন্ডার বেরোবার কথা আছে। ডিবিসি ম্যানেজমেন্ট এখনও পর্যন্ত পজিটিভ মাইন্ডে আছে, কিন্তু আমরা যদি এই ধ্বংসাত্মক আন্দোলনের মাধ্যমে
ডিবিসি ম্যানেজমেন্টের কুনজরে পড়ে যায়, ডিবিসি ম্যানেজমেন্টের কি প্ল্যানটা দুর্গাপুরে হচ্ছিল, হয়তো অন্য রাজ্যে চলে যাবে। ক্ষতিটা কিন্তু সমগ্র আমাদের পুরো রাজ্যের ক্ষতি হবে, আমাদের দুর্গাপুরের ক্ষতি হবে। নিশ্চয়ই একটা কারখানা যদি এক জায়গা থেকে না মানে সরে গিয়ে আরেক জায়গায় হয়, আমরা বিগত দিনে দেখেছি যে এই কারখানা আপনাদের দলের এতেই সিঙ্গুর আন্দোলন হয়েছিল, সেখান থেকে টাটা পুরো নিয়ে চলে গিয়েছিল, তারপরের ঘটনা পুরো আমরা দেখেছি। সেরকম জঙ্গি আন্দোলনও আমরা দেখেছি আপনাদের শাসক দল এখানে ক্ষমতায় আসার পরে। সেখানকার মানুষদের পরিস্থিতি এখনো সেখানে চাষবাস হয় না। সুতরাং এটা প্রত্যেকটা শাসক দল ক্ষমতায় আসার আগে বা ধরুন পরে এরকম আন্দোলন তারাও করেছে, এই আন্দোলন এখনো হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী এখন বলেন যে সরকারি জমি জবরদখল যারা করে রয়েছে তাদেরকে উচ্ছেদ হতে হবে, কিন্তু তারপরে আবার কিছুটা হয়, তারপরে আবার বন্ধ থাকে, এই জিনিসগুলো চলতে থাকে। কিন্তু আমার বক্তব্য একটাই যে ধরুন আপনারা তো ওই একটাই জিনিস বললাম যে আপনারা তো এই জিনিসটাকে এখন দেখছেন, প্রথম দিকে ছিলেন না, কিন্তু তারপরে আপনারা এই মানে যাতে কারখানা হোক এগিয়ে এসে একটি কমিটি গঠন করলেন এবং সমস্ত জিনিসটাকে এখন দেখছেন। এবার আমার প্রশ্নটা এইখানেই, যদি আপনারাও একটু এগিয়ে এসে, যে বলছেন ডিবিসি কর্তৃপক্ষ প্রথম দিকে একটা দোলাচলের মধ্যে ছিল, তারপরে মানে বলেছিল যে হয়তো বা দিতে পারে, এরকম একটা আলাপ আলোচনার মধ্যে ছিল, কিন্তু সেটা কাগজপত্রে বা এরকম কোনো আলোচনা ওদের ডেকে করেনি, আপনারা গিয়েছিলেন তারপরে আলোচনা করেছিল। এবার এদেরও ধরুন আপনারা একটু মধ্যস্থতা করে যদি এদের কোনো প্রতিনিধিদেরকে নিয়ে আপনারা বসলেন, ডিবিসির সঙ্গে বসলেন, যা হয়ে গেছে হয়ে যাক, আপনারা বসে একটা কিছু তাদেরকে করে দিলেন, এটাও তো হতে পারে। এই ব্যাপারে বলে দিই, মানে কি হচ্ছে বলুন তো, আপনারাও একটা আন্দোলনের দিকে যাচ্ছেন, তারাও একটা আন্দোলনের দিকে যাচ্ছে, ডিবিসিও একটা রিজিড একটা জায়গায় চলে যাচ্ছে, কিন্তু এই যে আবার সেই এটা নিয়ে রাজনীতি হচ্ছে, আবার তো সেই দিকেই যাচ্ছে যে আমরা সাধারণ মানুষরা, ধরুন আপনি বলছেন যে এই যে গ্রামবাসী, আপনারা ধরুন যারা নেতৃত্ব দিচ্ছেন বা যাই কিছু, সাধারণ গ্রামবাসীরা তো রয়েছে, সাধারণ বস্তিবাসীরা তো রয়েছে, আদপে ক্ষতিটা তো তাদের হচ্ছে। মানে কারখানা যদি চলে যায় ক্ষতিটা কাদের হবে? সাধারণ মানুষের হবে, রাজনৈতিক নেতাদেরও হবে না, বা যারা ধরুন মানে বাইরে থেকে এসেছে বলছেন আপনারা, তাদেরও হবে না, কারোরই হবে না। সুতরাং সাধারণ মানুষের যাতে এই ক্ষতিটা না হয়, দুর্গাপুরে যাতে শিল্প মানে আরো এগিয়ে যায়, এটা তো একটা শিল্প নগরী, এখানে শিল্প বন্ধ হয়ে যাওয়া বা এই জিনিসটাতে আস্তে আস্তে ধীরে ধীরে এই শিল্পগুলো হারিয়ে যাওয়া, এটা একেবারেই কাম্য নয়, এবং এই শিল্পনগরীতে এটা হওয়া উচিত নয়, এই অ্যাটমসফিয়ার হওয়া উচিত নয়। কিন্তু এই যে একটা মানে টানাপোড়েন দীর্ঘদিন ধরে চলছে, এটা তো কোথাও একটা শেষ হবে, এটা তো কোথাও একটা সমাধান আছে। এই সমাধান সূত্রগুলো আপনারা বা ধরুন আপনার মানে যারা ধরুন ওখানকার কাউন্সিলর রয়েছেন, যারা রাজনৈতিক নেতারা রয়েছেন বা ডিবিসি কর্তৃপক্ষ, আপনারা একটা মধ্যস্থতা করে যদি এই জিনিসটার একটা সুষ্ঠু সমাধান করা যায় বা আলাপ আলোচনা করা যায়, সেই দিকে আপনারা কেন হাঁটছেন না? আমার প্রশ্ন এখানে। আমরা প্রথমে যখন ডিটিপিএস চেয়ারম্যানের কাছে গেছিলাম তখন উনি একটা মৌখিক আশ্বাস দিয়েছিলেন, যেটা বললাম দোলা চলে, হ্যাঁ কি না কি এরকম একটা কথা বলেছিল। কিন্তু তারপরে ওরা যখন পরবর্তীকালে জঙ্গি আন্দোলন শুরু করে দিল, তারপর কিন্তু ডিবিসি ম্যানেজমেন্ট একদম টোটালি না করে দিল ওটাকে, যে আমরা আর কোনো কিছু না শেষ করতে দিন। আপনি আমাকে একটা কথা বললেন যে ওটা কি করবেন, আমি যদি হ্যাঁ বলি তবে হ্যাঁ, না বলে না, কিন্তু চুপ যদি থাকি তাহলে বুঝে নিতে হবে নীরবতার লক্ষণ। সেক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছিলাম না, কাগজ কলম নিশ্চয়ই কথা বলে আমাকে বললেন, সেটা তো আমার পক্ষে বোঝা সম্ভব না। তাও আবার ওনারা মানে যতদূর দেখে মনে হয় যে তাদের মধ্যে সেই অর্থে বোধহয় শিক্ষা দীক্ষা বা সেই রকম মানে উচ্চ স্তরের মানুষজন সেখানে থাকেন না, বস্তিবাসী যখন, তারা নিশ্চয়ই একটা লো প্রভার্টিতে বিলং করেন, তো সুতরাং সেক্ষেত্রে হয়তো তাদের বোধ বুদ্ধিটা অতদূর যায় না। একটা ইশারা করছে ডিবিসি, সেটা বোঝা আমরা প্রথম মিটিংয়ে তো সাকসেস হবে না, ওদের পুনর্বাসনের জন্য আমরা প্রথম মিটিংয়ে আমরা সাকসেস করতে পারবো না, আমরা জানতাম। আমরা ধারাবাহিকভাবে যদি চেয়ারম্যানের সাথে আলাপ আলোচনা করতাম বা করার চেষ্টাও করেছিলাম, তাহলে কিন্তু একটা রেজাল্টে পৌঁছাতে পারতাম। আপনারা বলেছিলেন, এই তরফের সঙ্গে কথা বলেছিলেন, প্লিজ শেষ করতে দিন। এরপরে আমরা যখন আস্তে আস্তে আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, ওরা জঙ্গি আন্দোলন শুরু করলো, ডিবিসি ম্যানেজমেন্টের পুরো ওদের বিপক্ষে চলে গেল। তারপরেও আমরা প্রতিটি যে বস্তির একটা তো না, বিভিন্ন পকেট আছে বস্তির, বিভিন্ন বস্তির পকেট থেকে দুটো একটা করে ছেলে নিয়ে আমরা নিজেরা ভিলেজ কোঅর্ডিনেশন কমিটি আমাদের যারা উপরে যারা আছেন তাদেরকে নিয়ে কিন্তু ডাইরেক্ট আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলেই দিয়েছিলাম। তখন কি বলেছে? তখন ম্যানেজমেন্ট ওদেরকে একটা কথাই বলেছিল, পুনর্বাসন দেওয়ার আমাদের কোনো অধিকার নেই, আমরা পুনর্বাসন এখতিয়ারের মধ্যে পড়ে না, আমরা পুনর্বাসন দিতে পারবো না, আগে প্ল্যান্ট হোক, প্ল্যান্ট আমাদের এখানে দরকার আছে। আমরা কিন্তু ওদেরকে নিয়ে ম্যানেজমেন্টের কাছে অবধি গেছিলাম। ইভেনলি আমরাও
বিভিন্নভাবে চেষ্টা করেছিলাম ওদেরকে যদি কোনো জায়গা থাকে, এখন ডিবিসি যতদিন না বাউন্ডারি ওয়ালটা কমপ্লিট হচ্ছে ততদিন তো আমরা বসতে বলার কে, যে তুমি ডিবিসি জায়গা ফাঁকা আছে বসেছে, আমরা তো বসতে বলার কেউ নাই, কারণ ওদেরকে আমরা নিমন্ত্রণ করে ডেকে আনিনি। ওরাই আপনারা কেন বলবেন? আমি বলছিলাম কি যে ধরুন এই যত এই গন্ডগোলগুলো চলতে থাকবে, এই ধরুন জঙ্গি আন্দোলন বলছেন, এগুলো যত চলতে থাকবে তত তো কারখানার ক্ষতি, কারখানা হতে ডিলে হবে, বা ধরুন যদি মানে ওখানে একটা কোনো রকমের কোনো জঙ্গি আন্দোলনকে প্রতিহত করতে গিয়ে প্রশাসনকে নামানো হয়, সেখানে একটা মারধর, সেখানে একটা বিশৃঙ্খলা, কিছু মানুষ মানে আটক হচ্ছে, তারপরে সেখান থেকে আবার বেরিয়ে এসে আবার কিছুদিন এক্সটেন্ড হচ্ছে, এই করতে করতে ধরুন ডিবিসি কর্তৃপক্ষের মত ফিরে গেল যে এখান থেকে কারখানা নিয়ে চলে গেল। তো এই জায়গাটাকে আটকানোর জন্য ওই সমস্যাটা আমরা কাটিয়ে এসেছি, জঙ্গি আন্দোলনের সমস্যাটা আমরা কাটিয়ে এসেছি। ওই ছেলেটি বাইরের থেকে এসে সমস্ত বস্তিবাসীকে ভুল বুঝিয়ে, লোভ দেখিয়ে, লালসা দেখিয়ে, যাই যেমন করে হোক নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য। স্বার্থ সিদ্ধি যদি বলতে হয়, বছর দুয়েকের আগে আমাদের ডিটিপিএস এর যে কোয়ার্টারগুলো ফাঁকা ছিল, সে অবৈধ কোয়ার্টার ও দখল করে রেখেছিল, অনেকগুলো কোয়ার্টার দখল করে রেখেছিল, কিছু কোয়ার্টার ভাড়া দিয়েছিল, কিছু কোয়ার্টারে ও ডিটিপিএস এর একটা ডাস্ট টাইপের চুরির মাল ওই কোয়ার্টারে মজুত করে রাখতো, সেখান থেকে অবৈধ ব্যবসা চালাতো। সেই ব্যবসাটা বাইরের থেকে মহারাষ্ট্রের গাড়ির নাম্বারটা আমি আপনাকে দিয়ে দিতে পারি, মহারাষ্ট্রের গাড়ি ওখান থেকে সিজ করা হয়েছিল উইথ 68 ব্যাগস, পার ব্যাগস 38 কিলোস ম্যাটেরিয়ালস। ডিটিপিএস ফাঁড়ি সেই মালটা সিজ করেছিল। সে অবৈধ কারবারে কিন্তু ওই ছেলেটি জড়িত ছিল। আপনারা খোঁজ খবর নিয়ে দেখুন ডিটিপিএসে। এই যে একটু আগে আপনি ফুটেজ দেখালেন, ও একটা হসপিটালে শুয়ে আছে, ওই ফুটেজটা কিসের জানেন? আপনারা খোঁজ খবর নিয়ে দেখুন, ডিটিপিএস ফরিদপুরের এলাকাতে মদ্যপ অবস্থায় তাণ্ডব করে মারামারি করে আহত হয়েছিল, ফরিদপুর ফাঁড়ি ওকে লক আপ করেছিল। লক আপ করার পরে যখন লক আপ হয়ে যায়, পরের দিন সকালে বেরিয়ে এসে ও কী বললো, ভিলেজ কোঅর্ডিনেশন কমিটি আমাকে হ্যাকেল করেছে, হ্যারাসমেন্ট করেছে পুলিশের মাধ্যমে। আমি ধরুন 1 নাম্বার 2 নাম্বার আরেকটা হসপিটালের ছবি দেখালেন, ডিটিপিএস ও বাড়ি হচ্ছে সবিনগরে বাড়ি যেতে তো মদ্যপ অবস্থায় স্কুটি নিয়ে পড়ে গেছিল, গুরুতরভাবে আহত হয়েছিল, সেটা হসপিটালাইজড হয়েছিল, সেটাও বলেছিল যে আমরা ভিলেজ কোঅর্ডিনেশন কমিটি থেকে করেছি। ওকে খায় না মাথায় দেয়। আমি তো সেটাই বলছি, ধরুন ওকে নিয়ে কথা বলার তো কোনো দরকার নেই। অরিন্দম নায়েক কে? ধরুন আমি ধরে দিলাম অরিন্দম নায়েক কে, কিন্তু অরিন্দম নায়েকের সঙ্গে মানে ধরুন যারা রয়েছে ওই বস্তিতে যারা রয়েছে তারা তো কেউ, তারা নিশ্চয়ই কেউ, তাদের তো একটা কোনো রকমের কোনো মানে ধরুন যদি আমি ধরে নিচ্ছি অরিন্দম নায়েকের কথা শুনে তারা বিপথে গেল, তাদেরকে ঠিক পথে আনা, তাদের একটা কোনো সুষ্ঠু সমাধান করে দেওয়া, এটা তো আপনাদেরও দায়িত্বের মধ্যে বর্তায়। দায়িত্বের মধ্যে অবশ্যই পড়তে। আমরা তো আপনার মানুষ, একদমই মানুষ, একদমই তাই। আমরাও মানবিক আকারে সবটাই দেখছি। এখন ডিটিপিএস এর বাউন্ডারি ওয়াল প্রজেক্টের কাজটা শেষ হোক, যতক্ষণ না বাউন্ডারি ওয়ালের প্রজেক্টের কাজটা শেষ হবে ততক্ষণ আমরাও আমাদের, যতক্ষণ না ডিটিপিএস প্রজেক্টের একদম ফাইনালি আমরা রিপোর্টটা পাচ্ছি, ততক্ষণ আমরা আমাদের মাথায় কিছু নেই যে কাকে পুনর্বাসন দিতে হবে, কাকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের এখন একটাই লক্ষ্য, ডিটিপিএস এর প্রজেক্টটা স্যাংশন হয়ে যাক। নিশ্চয়ই আমরাও মানুষ, মানবিক আকারে। সেটা কত দূর আছে এই প্রজেক্টটা স্যাংশন হওয়ার? এই প্রজেক্টটা গ্রিন বেল্টের কাজ শেষ হয়ে যাবে, গ্রিন বেল্টের কাজ শেষ হলে ইসি পেয়ে যাবে, এনভায়রনমেন্ট সার্টিফিকেট। ইসি পেয়ে যাওয়ার পরে গাছ কাটা শুরু হয়ে যাবে, গ্রাউন্ড লেভেল জিরো করতে হবে, তারপরেই আমাদের টেন্ডারগুলো শুরু হবে। এখনো মোটামুটি বছর খানেকের তো 6 মাস মিনিমাম 6 মাস। মানে আপনার মানে দুর্গাপুরবাসী এটা কবে জানতে পারবে যে ওখানে কারখানা হচ্ছে কি হচ্ছে না? যেভাবে এখন কাজ এগোচ্ছে, অলরেডি আমরা লাস্ট চেয়ারম্যান মিটিংয়ে চেয়ারম্যান স্যার বলেছিলেন যে আমরা 6 মাস ডিলে হয়ে গেছি, তো এখন গতি আমরা বাড়িয়ে দিয়েছি প্রশাসন থেকে, ডিবিসি ম্যানেজমেন্ট পক্ষ থেকে। আমরা খুব তাড়াতাড়ি 3-4 মাসের মধ্যে আমরা সুখবরটা আপনার থেকে জানাতে পারবো যে কবে কারখানা প্ল্যান্ট চালু হবে। তো সেক্ষেত্রে এই একটাই জায়গা থেকে যাচ্ছে যে এই উচ্ছেদটা নিয়ে আপনাদের সমস্যা রয়েছে, যে এরা চলে গেলে আপনারা কারখানা প্ল্যান্টটাকে একদম ঠিক করে চালু করে দিতে পারবেন, আপনাদের কাজটা চালু করে দিতে পারবেন। আমার এখানে শেষ প্রশ্ন, আমরা প্রায় একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমার এখানে একটাই প্রশ্ন, তারা যদি উঠতে না চায় শেষ পর্যায়টা কি? ধরুন তারা বলল যে আমরা এখান থেকে যাব না, দেখুন আইন হাতে তুলে নেওয়া তো আমাদের কাজ নয়। নিশ্চয়ই ডিবিসি ম্যানেজমেন্ট বুঝবে, প্রশাসন আছে, যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলে দিয়েছেন যে জবরদখল বা অবৈধভাবে উচ্ছেদ সরাতে হবে, সেখানে প্রশাসন আছে, ডিবিসি ম্যানেজমেন্ট আছে, তারা যা ডিসিশন নিয়ে নেবে। আমরা আইন হাতেও নেব না, আইন ভাঙতেও যাব না। সেখানে আপনাদের গ্রাম সমন্বয় কমিটি, আমরা না, আমরা আইন হাতে তুলে নেব, আমরা সমস্তটা আইনের হাতে ছেড়ে দেবো।
ডিবিসি ম্যানেজার আইন যা ডিসিশন নেবে একদম সেটাই হবে একদম। তবে আমাদের করজোরে বস্তিবাসীদের কাছে আমাদের আবেদন থাকবে, ভাই সাথে থেকো তোমরা সবাই, আমরা তোমাদের পক্ষে সবাই আছি, বিপক্ষে কেউ নেই। তোমাদের সাথে আমাদের অনেক সম্পর্ক, অনেক আবেগ জড়িয়ে আছে। ভুল বোঝো না, কারখানাটা হতে দাও, তোমরা সুযোগ সুবিধা সবাই পাবে, রুজি রোজগারের ব্যবস্থাটা নিশ্চয়ই আমরা করে দেবো, তোমরা জানো। এটুকুই আমি বস্তিবাসীদের কাছে আবেদন করছি, সেই সাথে আমার দুর্গাপুরবাসীদেরও আবেদন করছি, প্ররোচনায় পা দেবেন না, ভুল বুঝবেন না, ডিটিপিএস প্ল্যানটাকে আনার জন্য সর্বতভাবে আপনারা আমাদেরকে সাহায্য করুন। আমরা চাই যে দুর্গাপুরে কারখানা হোক, আমরা চাই প্রত্যেকটা মানুষ ভালো থাকুক এবং কোনো সৃষ্টির জন্য ধ্বংস না হোক, আবার কোনো জিনিস মানে সৃষ্টিও হোক নতুন করে। এই পুরো জিনিসটাকে কেমন করে সুন্দর করে করা যায় বা সব কিছু সুষ্ঠুভাবে করা যায় সেদিকেই আমাদের নজর থাকবে, আমাদের আশা থাকবে। আপনারা আজকের মতন, আমাদের একেবারে সময় নেই হাতে, এক্সপ্রেস অনলাইন শেষ করতে হবে, বিদায় নেব আজকের মতন, কিন্তু আবারও ফিরে আসবো এরকমই কোনো আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এক্সপ্রেস অনলাইন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ আপনাকে মনে। ধন্যবাদ। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।